ফাইনালি তুই আজকে ট্রেনে উঠবি, তোর কেমন লাগতেছে? অনেকদিন পরে ট্রেনে উঠবো, এক্সাইটমেন্ট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে মেঘালয় নিয়ে। কী করে তোমরা অল্প সময়ের মধ্যে, অল্প বাজেটের মধ্যে পুরো মেঘালয় খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে পুরো ফ্যামিলি নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সন্ধ্যাবেলা ট্রেনে উঠেছিলাম 7টের সময় ট্রেনে উঠে আমরা নেমেছি পরদিন 4:30-তে। 4:30-তে নেমে আমরা সোজা চলে গেলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তার আগে কিন্তু আমরা একটা হোটেল নিয়েছি, সেখানে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম পুজো দিয়ে। তারপর সারাদিনটা চলে যাওয়ার পর এরপর পরের দিন ডে 2। গাইস, এটা হলো আমাদের ডে 2। তো আমরা বেরিয়ে গেলাম কামাখ্যা থেকে। এখন আমরা যাচ্ছি শিলংয়ে, মানে পুজো দেওয়ার পরের দিন আমরা বেরোচ্ছি শিলংয়ে। এখন সকাল মোটামুটি 7টার কাছাকাছি বাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমাদের জার্নিটা শুরু হয়ে গেল কামাখ্যার থেকে। তোমরা চাইলে গুয়াহাটির পল্টন বাজার থেকে কিন্তু জার্নিটা শুরু করতে পারো। আমরা আগের দিন হোটেল নিয়েছিলাম কামাখ্যা মন্দিরের পাশেই, সেখানে মোটামুটি 1000-এর মধ্যে আমরা হোটেল পেয়ে গেছি। তো 4 সিটার গাড়িগুলো যদি তোমরা গুয়াহাটির পল্টন বাজার থেকে নিতে চাও তাহলে 2000-2500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর 10 সিটার গাড়িগুলো তোমরা 3000 টাকার মধ্যে পেয়ে যাবে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এই সর্দারজির ধাবাটা কিন্তু তোমরা পেয়ে যাবে বা সাইডে। তো এখানে অবশ্যই তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে নেবে। দারুণ বানিয়েছিল সব খাবার দাবার। আমরা কিন্তু এখানকার খাবার দাবার খেয়ে একদমই ইমপ্রেস হয়ে গেছিলাম। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, মেঘালয়ে কিন্তু সমস্ত খাবার দাবার প্রচণ্ড এক্সপেন্সিভ। তোমরা যখন যাবে সমস্ত ড্রাই খাবার কিন্তু তোমরা বাড়ির থেকে প্যাকেট করে নিয়ে যেতে পারো। ইভেন তোমরা ইলেকট্রিক ক্যাটেলটাও বাড়ি থেকে নিয়ে যেতে পারো, কেন কি সেখানে চা বানিয়ে খাওয়ার জন্য অন্ততপক্ষে তোমাদের অনেক হেল্প হবে। এই ভিডিওটির লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই স্কিপ না করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক কাজে লাগবে। তো রাঙামাটির পথ বেয়ে আমরা চললাম মেঘালয়ের উদ্দেশ্যে। তো গুয়াহাটির থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব রয়েছে এই সৌন্দর্যে ভরপুর অমিয়ম লেকের। এই বর্ষার সিজনে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এই যে কিছুক্ষণ আগে যে ধাবায় আমরা এত সুন্দর ব্রেকফাস্ট করে এসছিলাম, সমস্ত যেন ভুলে গিয়েছি এই অমিয়ম লেকের সৌন্দর্য দেখে। তোমরা গেলে কিন্তু অবশ্যই এই অমিয়ম লেকটা ভিজিট করবে। অমিয়ম লেকের সৌন্দর্য চোখে মুখে ছাপিয়ে নিয়ে আমরা চললাম শিলংয়ের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি শিলংয়ের সেন্টার পয়েন্টে। তোমরা কিন্তু শিলংয়ের পুলিশ বাজারেও হোটেল নিতে পারো। মেঘালয় ট্যুরিজম MTDC বাস বুকিং যদি করতে চাও, সেটা হচ্ছে সবথেকে চিপেস্ট ওয়ে মেঘালয় ভ্রমণের জন্য। 7 AM থেকে শুরু করে 7 PM পর্যন্ত এটার ট্রাভেলিং টাইম। তারা কিন্তু আবার তোমাকে শিলংয়ে এসেই রিটার্ন করবে। তো মালেনং গাঁও থেকে ডাউকি অবধি তোমরা যদি ভ্রমণ করতে চাও এই বাসে চড়ে, তাহলে তোমাদের লাগবে 700 টাকা পার হেড। আর চেরাপুঞ্জি ভ্রমণের জন্য লাগবে 500 টাকা পার হেড। আর শিলংয়ের লোকাল সাইট সিইং করার জন্য তোমাদের লাগবে 400 টাকা করে। তো দারুণ ছিল শিলংয়ের পুলিশ বাজার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা চলে গেলাম শিলংয়ের ওয়ার্ডস লেকে। তো ওয়ার্ডস লেকে গিয়ে এত ভিড় দেখতে পাবো সেটা তো ভাবিনি কখনো। তো ওয়ার্ডস লেক তো পুরো জলথইথই অবস্থা। ওয়ার্ডস লেকের টিকিট ফি ছিল অনলি 20 রুপিস, 5 জনে আমাদের লেগেছিল 100 রুপিস। তো তোমরা এখানকার যেই জায়গাতেই যাও না কেন সেই জায়গাতেই মোটামুটি টিকিট ফি রয়েছে। ওয়ার্ডস লেক থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পারলাম এই ছোটো ছোটো ফুচকার স্টলগুলো। এখান থেকে কিন্তু ফুচকা তোমরা অবশ্যই ট্রাই করবে, দারুণ বানিয়েছিল। তো ওয়ার্ডস লেক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে, আর এটা হচ্ছে শিলংয়ের পিক ভিউ পয়েন্ট। তো চলো দেখা যাক এই পিক ভিউ পয়েন্ট থেকে আমরা কেমন ভিউজ দেখতে পাই। তো গাইস, এই নরবরের টেলিস্কোপ দিয়ে আমরা কিন্তু পুরো শিলং শহরটা দেখতে পেলাম। তার আগে তোমাদের বলে দেই, এখানে আসার জন্য কিন্তু 200 টাকা করে এক্সট্রা চার্জ করে গাড়ি নিয়ে আসতে হলো। তারপর আবার 50 টাকা করে পার হেড দিতে হয়েছে। আর এখানে আসার জন্য তোমাদের কিন্তু আইডি প্রুফটা অবশ্যই লাগবে। তো এটা হলো শিলংয়ের পিক ভিউ পয়েন্ট। তো ভালোই ছিল জায়গাটা মোটামুটি। তো গাইস, মেঘালয়ে অলরেডি আমাদের 2টো পয়েন্ট দেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব আর একটা জায়গায়। আমাদের হাতে যেহেতু সময়টা খুব কম ছিল, তো আমরা প্রেফার করেছি যেগুলো ন্যাচারালভাবে তৈরি হয়েছে সেগুলো জিনিস দেখার। তো আমরা চলে গেলাম এলিফ্যান্ট ফলসে। তো এলিফ্যান্ট ফলসের জল দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। গাইস, কি বলবো, মানে মনসুনে যে এত সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে আমি তা কল্পনাও করতে পারিনি। তো দারুণ ছিল। চলো তোমাদের একটু অরিজিনাল সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি।
তো এবার আমরা চললাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যেহেতু ক্লাউডি ওয়েদার, তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, আমাদের ড্রাইভার বাবু বললেন। তো আমরা চললাম এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাওয়ার আগে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিউজ কিন্তু চোখে ভাসছিল। তো সব কিছু ক্যামেরাবন্দি করা যায়নি, কারণ মোবাইলে ছিল না চার্জ। আর রাঙ্গামাটির দেশে তো কি বলবো তোমাদের। তো চেরাপুঞ্জি যাওয়ার আগে যে ভিউ পয়েন্ট, প্রথম ভিউ পয়েন্টটা পরে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সেখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরেছিলাম। তো গাইস 4 days 3 nights জন্য পার হেড তোমরা 1000 থেকে 1500 টাকা অবধি খাওয়ার জন্য ধরে রাখো। এরপর তোমরা তোমাদের ইচ্ছা মতন খেতে পারো, তোমরা তোমাদের বাজেট বাড়াতেও পারো। তো চললাম এই ক্লাউডি ভিউ পয়েন্টটা দেখতে। তো এই ক্লাউডি ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ডিম্পেপ শহরা, আর চেরাপুঞ্জিকে তো অফিসিয়ালি শহরাই বলে। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন কোনো হরর ফিল্মের শুটিংও চলছে। আমার ড্রেসটা দেখো গাইস, একদম অফ হোয়াইটের মধ্যে, এই ফগি ওয়েদারে, ক্লাউডি ওয়েদারের মধ্যে কি বলবো। আর এত সুন্দর ফিলিংস নিয়ে হেঁটে হেঁটে চলছিলাম। অনেকটা সিঁড়ি যেতে হয়েছিল, কিন্তু মনের মধ্যে অনেক জোর নিয়ে হেঁটেই যাচ্ছিলাম। গিয়ে কিন্তু কিচ্ছু দেখতে পারলাম না, তবে আরেকবার আসা হবে কি হবে না ভেবেই কিন্তু হেঁটেই চলছিলাম। তো এই ডিম্পেপ শহরাতে ওয়াটারফল দেখার জন্য আমাদের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাটলাম না, সোজা চলে আসলাম চেরাপুঞ্জির হোটেলে। তোমরা কিন্তু আগের থেকে হোটেলটা বুক করে নেবে যদি তোমরা চেরাপুঞ্জিতে স্টে করতে চাও তাহলে, কারণ কি হোটেল পাওয়া যাচ্ছে। তো এই হোটেলটার চার্জ আমার থেকে অনেক বেশি নিয়েছিল, কারণ কি আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না চেরাপুঞ্জিতে। তো তোমরা যদি চেরাপুঞ্জিতে স্টে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে হোটেল বুকিং করে রাখবে। তো পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম মাউসমাই ক্যাভ দেখতে। তো চলো দেখা যাক। তো ক্যাভের ভেতরে যাবো গাইস, একটা আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিংস। যাই হয়ে যাক না, যত টাকায় টিকিট নেক না কেন, ক্যাভের ভেতর তো যাবোই। তো এই পোস্টারটা দেখে একটু মনে জোর আসলো, তো চললাম চলো ক্যাভের ভিতরে। পার হেড নিয়েছিল 50 টাকা। ঘরটা প্রথমের দিকে যতটা হোয়াইট, কিন্তু ভেতরের দিকে কিন্তু অনেকটা স্ট্রিংক। মায়ের অবস্থা তো একদম শেষ। তো প্রথমে দেখে মনে হচ্ছিল যেন আমাদের মতন মোটা মানুষরা বেরোতে পারবে না ক্যাবের থেকে, কিন্তু সত্যি বলতে সবাই বেরোতে পারবে। তোমরা জাস্ট মনের মধ্যে জোর নিয়ে ঢুকে পড়বে একদম গুহার ভেতর, ব্যাস। এরপর চলে গেলাম আমরা 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। গাইস মনসুনে যে এত সুন্দরভাবে দেখতে পাবো, জাস্ট কল্পনার বাইরে ছিল। দারুণ লাগছিল সামনে থেকে দেখতে। তোমাদের কিন্তু আমি ভিডিওতে ভালো করে বোঝাতে পারছি না। তোমরা যদি মেঘালয় ট্যুর প্ল্যানিং করো তাহলে কিন্তু অবশ্যই একবার মনসুনেও প্ল্যানিং করো, তাহলে তোমরা দেখতে পারবে অরিজিনাল ওয়াটারফলস কাকে বলে, তাও নাকি 7 সিস্টার ওয়াটারফলস। ওই যে আঁকা বাঁকা নিচের দিকে দেখতে পাচ্ছ জলগুলো কিন্তু সোজা বাংলাদেশ চলে যাচ্ছে। এরপর আমরা চলে গেলাম ইকো পার্কে। তো ইকো পার্কে পার হেড টিকিট প্রাইস ছিল অনলি 20 রুপিস। 5 জনা, এখানেও আমাদের 100 রুপিস লেগেছিল। আর এখানে কিন্তু লাঞ্চ খুব ভালো দেয়, তোমরা কিন্তু ভেতরে লাঞ্চ করে নিতে পারো। এরপর যেটা দেখতে পেলাম সেটা কিন্তু একদম অবিশ্বাস্য ছিল। ইকো পার্কের ওপরে যে জলগুলো যাচ্ছে, এটা কিন্তু আমরা 7 সিস্টার ওয়াটারফলস রূপে দেখতে পাচ্ছি। এত সুন্দরভাবে দেখতে পারবো এই জিনিসটা আমরা কিন্তু একদমই ভাবিনি। তো খুব সুন্দর লাগছিল। আর ওপর থেকে হালকা হালকা মেঘটা যখন সরে যাচ্ছিল তখন আমরা অরিজিনাল রুটটা দেখতে পাচ্ছিলাম। অনেক ফ্লো ছিল কিন্তু জলের, মানে অবিশ্বাস্য। আর এখানে কিন্তু অনেক ধরনের অর্কিডের গাছ ছিল এই ইকো পার্কে। তারপর মনে অনেক দুঃখ নিয়ে চেরাপুঞ্জিতে আমরা ভিজিট করলাম নকালিকাই ফলস। এটা কিন্তু অনেক রহস্যময় ফলস। যাই হোক, আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ক্লাউডি ওয়েদারের জন্য আমি দেখতে পাইনি। তবে এখান থেকে কার্ডামন, সিনামন সব কিছু আমি নিয়েছি, আর একদম অরিজিনাল ফ্লেভারের। তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই এই জিনিসগুলো বাড়ি নিয়ে গিয়ে তোমাদের প্রিয় মানুষগুলোকে গিফট করতে পারো। দারুণ আইডিয়া কিন্তু, মেঘালয়ের বেস্ট গিফট। এরপর আমরা চলে গেলাম আরওয়াহ ক্যাবে। এই ক্যাবটাতে যাওয়ার জন্য তো আমাদের পায়ের ব্যথা উঠে গেছিলো, কিন্তু আসার সময় বিশ্বাস করো একদম পায়ে ব্যথা হয়নি। তো ক্যাবটা দারুণ ছিল। এটা কিন্তু বানানো ক্যাব। তবে কি ওই মাউসমাই ক্যাবটা কিন্তু আমার কাছে ডেঞ্জারাস লেগেছিল। ওটা দেখার পর এটা আর কিচ্ছু মনে হয়নি। তবে ভেতর দিকে খুব সুন্দর সুন্দর দেখার মতন জিনিস ছিল, দেখার মতো ওয়ে ছিল। তো যাই হোক, তোমরা যদি মেঘালয় আসো তাহলে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু চেরাপুঞ্জিতে পড়ে। তোমরা কিন্তু এগুলো অবশ্যই ভিজিট করবে। এছাড়া অনেক মিউজিয়াম রয়েছে, অনেক পার্ক রয়েছে। ডে 3-তে আমরা নাইট স্টে করব এশিয়ার সব থেকে ক্লিনেস্ট গ্রামে, মলিনং। উচ্চারণই করতে পারতেছো না গ্রামটার নাম? তুমি বলো তাহলে। মলিনং। মালেনং। তো
তো এত সুন্দর পরিষ্কার রাস্তা আর লাল লাল মাটির পাশ দিয়ে আমরা চলে গেলাম এই গ্রামের উদ্দেশ্যে। তো এই গ্রামে যাওয়ার পর আমাদের দিয়ে দিল এই হোটেলে লাল চা আর বিস্কিট। সব কিছুই এত এক্সপেন্সিভ ছিল যে আমাদের অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না। তো সকালবেলা চড়ে গেলাম গ্রামটা একটু ভিজিট করে দেখতে। তো প্রথমেই এই দেখতে পেলাম এই পাথরটা হয়তো তাদের ভগবান, তারা হয়তো এটাকে পুজো করে বা তাদের কোনো প্রতীক হিসেবে এখানে রেখেছে। তো সকালবেলা গ্রামটা ভিজিট করে দেখলাম সত্যিই সুন্দর, সত্যিই পরিষ্কার। তবে গ্রামটাতে ভিজিট করার আগেই মানে গাড়ি ঢুকলেই বা মানুষ ঢুকলেই কিন্তু তোমাকে 200 টাকা চার্জ দিয়ে তারপর ঢুকতে হবে। माँ बोलो बोलो कैसा लग रहा है? कैसा लग रहा है ये जगह? ये एशिया का ऐसा एक गांव है, इस गांव पूरे क्लीन है। अच्छा लग रहा है। बारिश नहीं आता तो और अच्छा से हम देखने पता। अच्छा बारिश के चलते थोड़ा सा दिक्कत हो रहा है। बहुत बारिश है। अच्छा लगा एकदम। তো এই গ্রামের লাস্ট পয়েন্টে ছিল এই ওয়াচ টাওয়ারটা, বাঁশের তৈরি এই ওয়াচ টাওয়ার। সামনে দেখো একটা প্রজাপতি উঠছে। তো এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা দেখতে পারবে বাংলাদেশের কিছুটা অংশ এবং এই মালেনং গ্রামের পুরো ভাগটাই। তো এখানে আমরা কিচ্ছু দেখতে পারিনি, কারণ কি এই ওয়াচ টাওয়ারটা পুরোটাই বাঁশের তৈরি ছিল আর এটা পুরো ভিজে গেছিলো। তো সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। মালেনং গ্রাম থেকে এই জায়গাটার ডিস্টেন্স প্রায় 10 মিনিটের। তো এখানে পাইনাপেল অনেক ভালো পাওয়া যায়, তো এখান থেকে আমরা পাইনাপেল নিয়েছিলাম। তোমরা গেলে কিন্তু অবশ্যই এই খাসি ট্রাইবসদের পাইনাপেল অবশ্যই ট্রাই করবে। তো এখন যেখানে যাবো সেটা একদম স্বপ্নের দেশের মতন লাগবে গাইস। এখানে যেতে তোমাদের এন্ট্রি ফিস লাগবে অনলি 40 রুপিস। 40 টাকার মধ্যে তোমরা এত সুন্দর দৃশ্য দেখতে পারবে। তোমাদের পায়ে হাঁটুতে একটু ব্যথা হবে ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার পর তোমাদের মন হাঁটু সব কিছু একদম পুষ্টিতে ভরে যাবে। তো চলো বলছি কোথায় এটা। এটা হচ্ছে সিঙ্গেল ট্রেকার ব্রিজ। পুরোটাই গাছের তৈরি। ভেতরে আমার মনে হচ্ছিলো কিছু আয়রন ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তো যাই হোক, একদম বাইরে এটা এক্সপোজ করা নেই, দেখে মনে হবে একদম গাছের শেকড় দিয়ে তৈরি। আর জলের যা ফ্লুয়েন্সি তোমরা দেখলে পাগল হয়ে যাবে। ক্যামেরাটাতে পুরোটা আসছে না। দারুণ ছিল, দারুণ, এই জায়গাটা দারুণ ছিল। তারপর আমাদের ডাউকির পথে আমরা দেখতে পারলাম এই বড় সড়ো ওয়াটার ফলসটা। তো চলো এটা দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো ওই কর্নারটা একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। তো ডাউকির পথে এই ওয়াটার ফলসটা পড়বে। তোমরা মনসুনে গেলে এটা দেখতে পারবে, আর নর্মাল ওয়েদারের মধ্যে এটা নর্মাল থাকে। তো ডাউকিতে সে সময় বোটিং বন্ধ ছিল। এ সময় যেহেতু নদীর জল অনেকটা বেশি, কিন্তু বাংলাদেশে তখনও বোটিং চলছিল। নভেম্বর আর অক্টোবরের মাঝামাঝিতে তোমরা যদি ডাউকিতে যাও তাহলে এত সুন্দর জল দেখতে পারবে। আমার তো ইচ্ছে আছে আরেকবার যাওয়ার। আরেকবার যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব ডাউকির অরিজিনাল জল কেমন দেখতে। লাস্টলি আমরা ভিজিট করলাম এই বাংলাদেশ বর্ডার। এখান থেকে সিলেট শহর মাত্র 60 কিলোমিটার যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তো দারুণ একটা ফিলিংস হচ্ছিল। সিলেট শহরের প্রতি একটা আবেগ ভালোবাসা রয়েছে। আশা করি কখনো না কখনো বাংলাদেশ যাব, তখন অবশ্যই সিলেট শহরটাকে ঘুরে দেখব। তো শেষের যেটা কথা সেটা হলো গাইস, তোমরা যদি মেঘালয়টা নিজের মতন করে ঘুরতে চাও তাহলে গুয়াহাটির থেকে এরকম একটা গাড়ি করে নিতে পারো। তোমরা কজন মেম্বার আছো সেই অনুযায়ী কিন্তু তোমরা গাড়িটা ঠিক করে নেবে। আমাদের টোটাল পড়েছিল 16,500 টাকা গুয়াহাটির থেকে একদম ডাউকি অবধি ঘোরানোর জন্য। থ্যাংক ইউ।